ভজহরিবাবুর অদ্ভুত এক খেয়াল চাপল মাস কয়েক হলো। তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি কেমন যেন খেয়ালি হয়ে উঠেছেন। দিন ফুরলেই তিনি ছিপ হাতে মুকুন্দপুর গ্রামের শেষ প্রান্তে বামনপুকুরের ঘাটে গিয়ে বসেন। গ্রামের যে পুরনো দোতলা বাড়িটাতে তিনি একা থাকেন সেইটা যেন তার কাছে খাঁ খাঁ করে। লোকে বলে তার স্ত্রী মালিনী দেবী গত হয়েছেন প্রায় 2 বছর। তার বিবাহিত জীবন ছিল মাত্র 5 বছরের। সুখের ছিল কিনা সেটা বলা কঠিন, তবে মালিনী দেবী তার রুক্ষ মেজাজ এবং ঝগড়ার জন্য গ্রামে বেশ পরিচিত ছিলেন। দুধওয়ালি, সবজিওয়ালি থেকে শুরু করে কাজের মাসি, এমনকি প্রতিবেশীদের সঙ্গেও ঝগড়া করতে তিনি ছাড়তেন না। তার স্বামীর সঙ্গে তো নিত্যদিনই লেগে থাকত। মালিনী দেবীর মৃত্যুটাও ছিল বড় অদ্ভুত। সন্ধ্যার পর হঠাৎ পিছল বারান্দায় পা পিছলে পড়ে যান, আর মাথার পিছনে এমন চোট লাগে যে সেখানেই মৃত্যু হয়। পাশের বাড়ির মণি কাকিমার মুখে শুনেছি সেদিন নাকি স্বামীর সঙ্গে তার তুমুল ঝগড়া হচ্ছিল। মালিনী দেবী চিৎকার করে বলেছিলেন, আমি বাড়ি থেকে চললাম, আর কখনো ফিরবো না, আর কখনো না। আর তারপরেই এই ঘটনাটা ঘটে। তার মৃত্যুর পর থেকেই ভজহরিবাবু কেমন যেন অন্যমনস্ক। দিন কাটে একরকম, রাত কাটানোই যেন মুশকিল হয়ে উঠেছে। তাই হয়তো এই মাছ ধরাটা তার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। বিকেলের দিকটা কোনো মতে কাটিয়ে সন্ধে ঘনিয়ে এলেই তিনি বেরিয়ে পড়েন। পকেটে একটা টর্চ আর কাঁধে ছিপ। গ্রামের কেউ কেউ তাকে জিজ্ঞাসা করলে তিনি একগাল হেসে বলেন, মাছ ধরতে যাই। কিন্তু এই নির্জন পুকুরের ধারে রাতের অন্ধকারে তিনি কেন যান তার রহস্য কেউ ঠিক ভেদ করতে পারে না। সেই দিন আমি জেলেপাড়ার মাঠ থেকে ফুটবল খেলে ফিরছিলাম। খেলা শেষে সেখানে এক ইলাহি আয়োজন হয়েছিল, খিচুড়ি আর পাঁঠার মাংসের ফিস্ট। পেট ভরে খেয়েছি, তাই ফিরতে একটু বেশ রাতই হয়ে গিয়েছিল। মাথার ওপর জোনাকির মেলা, চারিদিকে ব্যাঙের ডাক আর ঝিঁঝির একটানা শব্দ। বামনপুকুর ঘাটের কাছে আসতেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এই পুকুরের পাড় নিয়ে নানা ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। ছোটবেলায় মা বলতেন এই পুকুরের বটগাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে। কোনো দুঃসাহসী যুবক রাতের বেলা এই দিক দিয়ে গেলে তাকে ভূতে পেয়ে বসে। ভয়ে আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। তবে আমি এক সাহসী ছেলে, এই বয়সে এসে ভূতের ভয় পাওয়ার মতো দুর্বলতা আমার নেই। একটু সাহস করেই এগিয়ে গেলাম। দেখলাম গাছের নিচে কেউ একজন বসে রয়েছে। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে দেখলাম ভূত নয়, ভজহরিবাবু বসে আছেন। হাতে একটা ছিপ আর একাগ্রচিত্তে পুকুরের জলের দিকে তাকিয়ে। তার মুখে এক অদ্ভুত শান্তি। মনে হলো যেন কতদিন পর আমি তার মুখে হাসি দেখলাম। কাকা, এখানে কি করছেন? আমার প্রশ্নে তিনি চমকে উঠলেন। কে? আরে অজিত, তুই নাকি? আয় আয়, বস। একগাল হেসে তিনি বললেন, এই মাছ ধরছিলাম একটু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে এই পুকুরে? আয়, আর বলিস না, ওই ঘরে মন টেকে না, একা একা বিরক্ত লাগে, তাই রাতের বেলায় এখানে মাছ ধরতে আসি। ভজহরিবাবু বললেন, রাতের বেলা পুকুরটি বেশ সুন্দর লাগে, তাই না? দেখলি আকাশের সব তারার ছায়া কেমন জলের উপর নেমে এসেছে। কথা বলতে বলতে হঠাৎ ছিপে টান পড়ল।
ভজহরিবাবু অত্যন্ত দক্ষতার সঙ্গে ছিপটা তুলে ধরলেন। জল থেকে একটা বড় আকারের কাতলা মাছ উঠে এলো। মাছটার গা রূপার মতো ঝলমল করছে। মাছটাকে ডাঙায় তুলে রেখে তিনি আবার ছিপটা ফেললেন। এই পুকুরে এত মাছ! আমি অবাক হলাম। হ্যাঁ রে, এই পুকুরে প্রচুর মাছ, কোনোদিন মাছের অভাব হয় না। ভজহরিবাবু বললেন, তুই চাইলে আমি একটা ছিপ কিনে দিতে পারি। ও, আমার কাছে তো দুটি আছে। আমি হেসে বললাম, না কাকা, আমার মাছ ধরার অভ্যাস নেই। আমাদের আরও কিছুক্ষণ কথা হলো। তিনি তার পুরনো দিনের গল্প বললেন। মালিনী দেবীর কথা আমি কিছু জিজ্ঞেস করতে সাহস পেলাম না। আমার মনে ভয় হচ্ছিল তিনি যদি আবার মনমরা হয়ে যান। কিন্তু তিনি নিজেই বললেন, জানিস, মালিনী খুব মাছ ভালোবাসত, তাই রোজ রাতে মাছ ধরতে আসি। তার কথায় আমার মনে একটা খটকা লাগলো। মালিনী দেবী তো মাছ ভালোবাসতেন, কিন্তু তিনি কি কখনো এই মাছ ধরতে দেখেছেন? তিনি তো এসব পছন্দই করতেন না। কিন্তু আমি তার সঙ্গে আর কথা বাড়ালাম না। গল্পের শেষে ভজহরিবাবু বললেন, কাল দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস। হ্যাঁ। আমি তখন হ্যাঁ বলে সেখান থেকে চলে এলাম। অবশেষে প্রতীক্ষার পালা শেষ হলো। পরের দিন দুপুরে আমি ভজহরিবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। বাইরে থেকে যেমনটা দেখেছিলাম, ভেতরেও বাড়িটা ঠিক তেমনই পুরানো, কিন্তু এক ধরনের পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। উঠোনে কিছু ফুলের গাছ আর তুলসী মঞ্চে সদ্য প্রস্ফুটিত বেলি ফুলের ঘ্রাণ। ভজহরিবাবু আমাকে দেখে একগাল হাসলেন। আয় অজিত, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল, খেতে বসে পড়বি এখন। আমি ভিতরে ঢুকে দেখি ডাইনিং টেবিলে এলাহি আয়োজন। আমার চোখ কপালে ওঠার জোগাড়। ভাতের স্তূপ, বাটিতে বিউলির ডাল, রুই মাছের কালিয়া, আর তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে মাছের ডিমের বড়া, আলু পোস্ত, শুক্তো, আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, আর শেষে খাওয়ার জন্য ছিল রসমালাই এবং শেষ পাতে দই। এত কিছু দেখে আমি ভজহরিবাবুকে জিজ্ঞেস করলাম, কাকা, এ কি করেছেন? এত খাবার? ভজহরিবাবু হাসতে হাসতে বললেন, আরে এ আর কি, এ কিছুই না। তোর বয়সে আমরা তো এক একজন গোটা একটা ছাগল খেয়ে নিতাম। এখন বয়স হয়েছে, তাই 1 কিলোর বেশি খেতে পারি না। ভদ্রলোকের কথা শুনে আমার চোখ কপালে উঠল। এই বয়সে যে উনি 1 কিলোর বেশি খেতে পারেন না, এই কথাটাই যেন আমার কাছে বিশাল মনে হলো। ভজহরিবাবু আবার বললেন, জানিস, মালিনী তো বেশি কিছু খেতে পারতো না, তাই রান্নার লোকটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। এখন নিজেই রান্না করি। তোর বৌদি, মানে মালিনী, তো সারাদিন আমার সঙ্গে ঝগড়াই করতো, কিন্তু রান্নাটা তার বেশ ভালোই ছিল। কথাটা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। চুপ করে খেয়ে যেতে লাগলাম। ভজহরিবাবু হঠাৎ হেসে বললেন, জানিস, মালিনী একবার আমার সঙ্গে ঝগড়া করে বলেছিল, আমি এই বাড়ি থেকে চলে গেলাম, আর কখনো ফিরবো না। আর তারপরেই সে বারান্দায় পড়ে গিয়েছিল। তার এই কথাগুলোর জন্য আমি এখনো মনে মনে হাসি। কেমন বোকা ছিল। এইসব কথা শুনে আমার খুব খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। ভজহরিবাবুর মুখে তার
স্ত্রীর কথা শুনে আমার মনে হলো তিনি হয়তো এখনও তার স্ত্রীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন। আমি খাওয়া প্রায় শেষ করে ফেলেছিলাম। ভজহরিবাবু বললেন, কি রে, আর খাবি না? একটু ডাল খা, মাছের ডিমের বড়া দিয়ে। আমি মাথা নাড়ালাম। আরে না কাকা, আমার পেট পুরো ভরে গেছে, আর আমি খেতে পারবো না। ভজহরিবাবু বললেন, দেখলি তো, আজকালকার ছেলেরা একটুতেই হাঁপিয়ে যায়। খাওয়া শেষ করে আমি ভজহরিবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞেস করব? ভজহরিবাবু বললেন, হ্যাঁ কর। আপনি এত রাতে মাছ ধরতে যান কেন? মানে দিনের বেলাও তো যেতে পারেন, আর একা একা ঘর থেকে বেরোনোটা নিরাপদ নয়। ভজহরিবাবু আমার দিকে তাকিয়ে হাসলেন। আরে আমার এমনিতেই যেতে মন করে, ঘরের ভিতরে আসলে ভালো লাগে না। কেন, এত রাতে বাইরে একা থাকতে আপনার ভয় লাগে না? ভজহরিবাবু বললেন, না, বাইরে যেতে মোটেও ভয় লাগে না, বরং ঘরে থাকতে ভয় লাগে। ভজহরিবাবুর কথা শুনে আমি চমকে উঠলাম। ঘরের ভিতর ভয় লাগে কেন? তিনি কি কোনো মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম, কেন কাকা, ঘরে থাকতে কেন ভয় লাগে? ভজহরিবাবু আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানি না রে অজিত, যতই রাত বাড়ে ততই যেন আমার মনে হয় ঘরটা জীবন্ত হয়ে উঠেছে। দেওয়ালগুলো যেন আমাকে গিলে খেতে চাইছে। ঘরের রংচটা দেয়ালগুলো থেকে আমি চোখ সরাতে পারি না। মনে হয় যেন কোনো অশরীরই আমাকে ডাকছে। বিশ্বাস না হলে আজ রাতে তুই আমার বাড়িতে আসিস, তাহলে তুই নিজেই দেখতে পারবি। আমি তার কথায় মনে মনে চমকে উঠলাম। সত্যি কি আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার বাড়ি আসব। আমার কথায় ভজহরিবাবু যেন একটু খুশি হয়ে উঠলেন। তিনি বললেন, সত্যি? তুই সত্যি আসবি? হ্যাঁ আসবো। ঠিক আছে, তাহলে আজ রাতে আসিস। সেই রাতে আমি ভজহরিবাবুর বাড়িতে আসলাম। আকাশে মেঘের ঘন আস্তরণ, তার ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে বটে, তবে সেই আলো বড় ক্ষীণ। চারপাশের গাছগাছালি কেমন যেন থমথমে। ঝিঝির একটানা শব্দটাও যেন এক অলিখিত ভয়ের সুর বাজাচ্ছে। আমি যখন পৌঁছালাম দেখলাম ভজহরিবাবু বারান্দায় নিজের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। পাশে একটি ছোট টেবিল, তাতে টিমটিমে হ্যারিকেন জ্বলছে। আলোটা এতটাই কম যে ভজহরিবাবুর মুখের অর্ধেকটা ছায়াচ্ছন্ন দেখাচ্ছিল, যা এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করছিল। আমাকে দেখে তিনি হাসলেন, যেন তিনি জানতেন আমি আসব। আয় অজিত আয়, আমি জানতাম তুই আসবি। তার স্বর শান্ত, কিন্তু তাতে কেমন এক গভীরতা ছিল। আমি তার পাশে আরেকটা চেয়ার টেনে বসলাম। হ্যারিকেনের হলদে আলোয় তার মুখের বলি রেখাগুলো আরো স্পষ্ট হলো। সেই রেখাগুলো যেন বহুদিনের গোপন কথা লুকিয়ে রেখেছে। আমাদের চারপাশে এক নিস্তব্ধতা, যা কানকে ফাঁকা করে দেয়। কিছুক্ষণ পর ভজহরিবাবু বললেন, চল তোকে ঘরটা দেখিয়ে দিই। তার পিছু পিছু আমি পুরনো সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। সিঁড়ির প্রতিটি ধাপ যেন এক একটি দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। কাঠগুলো ক্যাচ ক্যাচ করে উঠল, যেন মনে হলো এই বাড়ির প্রতিটি অংশই জীবন্ত।
দোতলার বারান্দাটাও একই রকম পুরনো, কিন্তু কোথাও এক বিন্দু ধুলো নেই। ভজহরিবাবু একটি ঘরের দরজা খুলে দিলেন। এই ঘরে তুই থাকবি অজিত, আর পাশের ঘরটাতেই আমি থাকব। তিনি বললেন। ঘরটা বেশ বড়, দেয়ালের পলিস্তারা একেবারে প্রায় খসে পড়েছে, তবে মেঝের উপর পরিষ্কার বিছানা পাতা, তাতে সাদা মশারি টাঙানো। ঘরের এক কোণে একটা ভাঙা টেবিল, তার ওপর একটি মাটির প্রদীপ রাখা। দেয়ালের গায়ে মালিনী দেবীর একটি পুরনো ছবি ঝুলছিল। ছবিটা দেখেই আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। তার চোখে এক অদ্ভুত ক্ষোভের ছাপ, যেন তিনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখের সেই রুক্ষ মেজাজ ছবির মধ্যেও স্পষ্ট। ভজহরিবাবু বললেন, আমি তোর জন্যে জল আর কিছু খাবার রেখেছি, তোর যখন খিদে পাবে তখন খেয়ে নিস। তিনি পাশের ঘরে চলে গেলেন। আমিও বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছে দেওয়ালের সেই ছবি থেকে মালিনী দেবী আমাকে দেখছেন। তার দৃষ্টিতে এক শীতল ভয়, যা আমার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছে। তার চোখের সেই চাহনি দেখে আমার মনে হলো তিনি হয়তো আমাকে পছন্দ করছেন না। রাত তখন অনেক, আমি জানি না কতক্ষণ কেটেছে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন বাইরে কেউ খুব সাবধানে পায়চারি করছে। ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, যেন কেউ পুরনো কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। আমি কান খাড়া করে শুনলাম। শব্দটা যেন খুব পরিচিত। মনে হলো যেন ভজহরিবাবু হাঁটছেন। তিনি কি এত রাতে হাঁটতে বেরিয়েছেন? আমি ভাবলাম একবার গিয়ে দেখি ভজহরিবাবু কি করছেন। যদি তিনি একা হন তাহলে তাকে সঙ্গ দেব। আমি ঘর থেকে বাইরে বেরোতেই খেয়াল করলাম বারান্দায় কেউ নেই। শুধু একটা ঘষা কাঁচের জানালা থেকে চাঁদের ম্লান আলো এসে পড়েছে। পাশে ভজহরিবাবুর ঘরের দরজাটা সামান্য খোলা, আলো জ্বলছে। আরে অজিত, তুই এত রাতে জেগে আছিস? ভজহরিবাবুর গলা শুনতে পেলাম। আমি অবাক হলাম, তিনি তো বাইরে নেই। তাহলে এই পায়ের আওয়াজ কিসের? আমি তার ঘরে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে আছেন। আমাকে দেখে তিনি বললেন, কি হয়েছে অজিত? আমি বললাম, কাকা, আমি একটা পায়ের আওয়াজ শুনে বাইরে এলাম, মনে হলো আপনি উঠেছেন। ভজহরিবাবু হাসলেন। পায়ের আওয়াজ আমিও শুনেছি। আমি চমকে উঠলাম। কাকা, তাহলে ওটা কে? ভজহরিবাবু বললেন, কে আমি জানি না, তবে রোজ রাতে শুনতে পাই। তার কথায় আমার গায়ের লোম শিউরে উঠল। তিনি এমনভাবে কথাগুলো বললেন যেন এটা তার কাছে স্বাভাবিক ব্যাপার। ভজহরিবাবু আমাকে তার ঘরে আসতে বললেন। আমিও সেখানে এসে আর একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। চোর হতে পারে কাকা? আমি জিজ্ঞেস করলাম। ভজহরিবাবু বললেন, না, চোর নয়। চোর তো দরজা ভেঙে আসবে, এভাবে পা টিপে টিপে আসবে না। আমাদের কথা শেষ হতে না হতেই রান্নাঘরের দিক থেকে বাসনের ঝনঝন শব্দ পেলাম। মনে হচ্ছে যেন কেউ রান্না করছে। কাকা, এটা কিসের শব্দ? আমি জিজ্ঞেস করলাম। ভজহরিবাবু বললেন,
এসব আমি রোজই শুনতে পাই অজিত। মনে হয় যেন কেউ রান্না করছে, কিন্তু কেউ নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার মুখে এক অদ্ভুত শান্তি। তিনি যেন এই ভুতুরে ঘটনাগুলোকে খুব উপভোগ করছেন। অল্প পরে দেখো, আর একটা মজার জিনিস শুনতে পাবে, ভজহরিবাবু বললেন। আমি আরও অবাক হলাম। আরেকটা মজার জিনিস কি হতে পারে? কিছুক্ষণ কেটে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়। ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজে। শুনলি? ভজহরিবাবু বললেন। ওই ঘড়িটা আমি বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম। সেই ঘড়ি বিগত 1 বছর ধরে খারাপ, কিন্তু রোজ রাত 2টোর সময় বেজে ওঠে। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। একটি খারাপ ঘড়ি রোজ রাত 2টোর সময় বেজে ওঠে কেন? ভজহরিবাবু হাসলেন। জানি না রে অজিত। রাতের নিস্তব্ধতা ক্রমশ এক ভয়ঙ্কর নীরবতার রূপ নিচ্ছিল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে আমার বুকের ভিতরের ধুকপুকুনি বেড়ে যাচ্ছিল। রান্নাঘরের বাসনের ঝনঝন শব্দ, পুরনো কাঠের মেঝেতে পায়ের ক্যাচ ক্যাচ আওয়াজ, আর ঘড়ি ঢং ঢং শব্দ, এই সবই যেন এক ভৌতিক অর্কেস্ট্রার সুর বাজাচ্ছিল, যা কেবল আমি শুনতে পাচ্ছিলাম। আমার মন তখনও বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এগুলো হয়তো বিড়াল বা ইঁদুরের কাজ। এই পুরনো বাড়িতে এমন শব্দ হওয়াটা অস্বাভাবিক নয়। হয়তো হাওয়ার দাপটে আলগা কপার নড়ছে, বা অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে। কিন্তু ভজহরিবাবুর শান্ত নির্লিপ্ত মুখ দেখে আমার এই যুক্তিগুলো কেমন যেন ফিকে হয়ে যাচ্ছিল। ভজহরিবাবু আমার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি মুচকি হেসে বললেন, কি রে অজিত, ভয় লাগছে বুঝি? এই পুরনো বাড়িতে এসব শব্দ তো হতেই পারে, কিন্তু না, আমার বিশ্বাস এগুলো কোনো স্বাভাবিক শব্দ নয়। তোর ঠাকুরদা আমাকে বলেছিলেন যে এই ঘরে এক অদ্ভুত মায়া আছে। যারা এই ঘর থেকে মরে যায় তাদের ছায়া থেকে যায় এই 4 দেয়ালের মধ্যে। আমি তখনও তার কথাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। কাকা, আপনি এসব কি বলছেন? আপনার ঠাকুরদা হয়তো গল্প বানিয়ে বলতেন। ভজহরিবাবু আমার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। না অজিত, মিথ্যা নয়। তোর কাকিমা এখনো রোজ রাতে এখানে আসে। তার কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। তিনি বললেন, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারিস। এখনই রান্নাঘরে গেলে তাকে আমরা রান্না করতে দেখতে পাবো। বিশ্বাস না হলে তুই গিয়ে দেখ, তোর কাকিমা রান্না করছে। ভজহরিবাবুর কথা শুনে আমার মনের মধ্যে এক তুমুল দ্বন্দ্ব শুরু হলো। একদিকে ভয় আর অন্যদিকে প্রবল কৌতূহল। সত্যি কি মালিনী কাকিমা রান্না করছেন, নাকি এটা ভজহরিবাবুর একাকিত্বের কারণে মানসিক ভ্রম? আমার বিজ্ঞান মনস্ক মন এসব অলৌকিক ঘটনাকে সহজে মেনে নিতে পারছিল না। কিন্তু ভজহরিবাবুর মুখের সেই শান্ত হাসি আর তার চোখে দেখা সেই শীতল বিশ্বাস আমাকে অন্য কথা বলছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কাকা, আমি দেখছি। ভজহরিবাবু শুধু বললেন, সাবধানে যাস। আমি টর্চটা নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামার সময় আমার পা কাঁপছিল। প্রতিটি ধাপ থেকে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, যেন পুরনো কাঠ আমাকে থামানোর চেষ্টা করছে।
আমার মনে হচ্ছিল যেন দেওয়ালের চোখগুলো আমাকে দেখছে। রান্নাঘরের দিকে এগিয়ে যাওয়ার সময় বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে টানছে। রান্নাঘরের দরজাটা খোলা ছিল। আমি টর্চটা জ্বালিয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু আমার দেখা ভুল ছিল। রান্নাঘরটা ফাঁকা, সেখানে কেউ নেই। পুরনো বাসনগুলো ঝুলে আছে, আর মাঝখানে একটি মাছের ঝোল রাখা আছে, কিন্তু কেউ রান্না করছে না। আমি মনে মনে একটু হেসে ভাবলাম, ভজহরি বাবুকে সবকিছু বলবো যে রান্নাঘরে কিছুই নেই। আমি দরজার দিকে ঘুরে আসতেই আমার কানে নূপুরের আওয়াজ শুনতে পেলাম। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার পিছনে মালিনী কাকিমা দাঁড়িয়ে আছেন। একই মুখ, একই হাসি, সুতির শাড়ি, তার হাতে একটা বঁটি, তা দিয়ে তিনি মাছের আঁশ ছাড়াচ্ছেন। তার চোখে এক শীতল ক্ষোভ যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। কাকিমা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি গো অজিত, কোথায় যাচ্ছ? আমি কিছু বলতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল ছুটে বাইরে বেরিয়ে যাব, কিন্তু ধীরে ধীরে দরজার কাছে আসলাম। দরজার কপাট ধরে নাড়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা যেন অলৌকিক শক্তিতে বন্ধ হয়ে গেছে। আমি ঘাবড়ে গেলাম। কি করব বুঝতে না পেরে আমি ভয়ে সোজা ভজহরি বাবুর ঘরের দিকে গেলাম। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে নিজেকে টেনে হিঁচড়ে সেখান থেকে ভজহরি বাবুর ঘরের দিকে ছুটে গেলাম। সিঁড়ির ধাপগুলোয় পা পিছলে যাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল যেন পিছন থেকে কেউ আমাকে টেনে ধরছে। আমি দরজা ঠেলে ভজহরি বাবুর ঘরে ঢুকে পড়লাম। তিনি তখনও ইজি চেয়ারে বসে শান্তভাবে তামাক টানছেন, যেন কিছুই হয়নি। আমি হাঁপাতে হাঁপাতে কাঁপা গলায় বললাম, কাকা 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 কাকিমা রান্নাঘরে। ভজহরি বাবু শান্তভাবে আমার দিকে তাকালেন। কি হয়েছে অজিত, এত ভয় পেয়েছিস কেন? আমি সমস্ত ঘটনা তাকে বললাম। নূপুরের আওয়াজ, রান্নাঘরে মালিনী কাকিমার উপস্থিতি, তার হাতে বঁটি, আর সেই হাসি, সব কিছুই। তিনি এমনভাবে শুনছিলেন যেন তিনি আগেই জানতেন এসব হবে। আমার কথা শেষ হলে তিনি বললেন, আমি আগেই জানতাম এসব হবে, তাই তো প্রতি রাতে মাছ ধরতে চলে যাই। আগে ভয় পেতাম, কিন্তু না, এখন আর পাই না, বরং ভালোই লাগে। হ্যাঁ, কিন্তু কেন কেন এমন হয়? আমি জিজ্ঞেস করলাম। ভজহরি বাবু বললেন, তোর কাকিমা যখন বেঁচে ছিল তখন তার জীবনের একটাই লক্ষ্য ছিল, ঝগড়া। তিনি সব সময় বলতেন যে তিনি আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু তিনি চলে গেলেও তার ছায়া রয়ে গেছে এই বাড়িতে। তার জীবনের অপূর্ণতা তাকে এখানে আটকে রেখেছে। সে রান্না করতে চায়, কিন্তু রান্না করতে পারে না। সে ঝগড়া করতে চায়, কিন্তু ঝগড়া করার মতো কেউ নেই। তাই সে রাতে আসে আর তার ছায়াটা রান্নাঘরে ঘোরাফেরা করে। তাহলে তিনি আমাকে কেন ভয় দেখালেন? ভজহরি বাবু হাসলেন। তিনি ভয় দেখাননি, তিনি শুধু তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। তিনি চান যে এই বাড়িতে কেউ থাকুক যে তার ছায়ার সঙ্গে কথা বলবে, তার কাজগুলোকে স্বীকৃতি দেবে। হঠাৎ ঘরের বাইরে দিয়ে একটা বুড়ো লোক লটখট করে হেঁটে যেতে দেখলাম। ভদ্রলোককে কখনো দেখিনি। আমি তখন হঠাৎ পিছন থেকে ভজহরি বাবুর গলা শুনলাম। তিনি বলছেন উনি হলেন ওনার ঠাকুরদা, যিনি গল্পখানা শুনিয়েছিলেন। ভজহরি বাবু
তখন হাসতে লাগলেন। আমার ঠাকুরদা বলতেন, এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি কোণা, প্রতিটি শব্দে এক মায়া মিশে আছে। যারা এই মায়ায় ধরা পড়ে তারা আর এই বাড়ি ছেড়ে যেতে পারে না। আমি ভয় পেয়ে গেলাম। কাকা কাকা, আমি আর এক মুহূর্ত ওখানে থাকবো না, আমি চলে যাব কাকা। ভজহরিবাবু শান্তভাবে বললেন, যাবি? কোথায় যাবি? এই বাড়ির বাইরে তোকে কে যেতে দেবে? আমি ভয় পেয়ে দরজার দিকে তাকালাম। দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, যত দ্রুত সম্ভব সিঁড়ির দিকে ছুটে গেলাম। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, পালাতে হবে, পালাতে হবে, এখান থেকে অনেক দূরে পালাতে হবে। প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। কাঠের সিঁড়িগুলো আমার ভারে ক্যাচ ক্যাচ করে আর্তনাদ করছিল। মনে হলো যেন বাড়িটা নিজেই আমাকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার পলায়ন বৃত্তির কাছে সে শব্দ তখন তুচ্ছ। সিঁড়ি দিয়ে নামতে গিয়েই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। তাড়াহুড়োয় আমার পা হড়কে গেল, আমি নিয়ন্ত্রণ হারালাম, আর যেন শূন্যে ভাসতে ভাসতে নিচে পড়ে গেলাম। আমার মাথাটা সজোরে সিঁড়ির শেষ ধাপে ধাক্কা খেল। তীব্র যন্ত্রণায় আমার চোখ অন্ধকার হয়ে এলো। এক ঝলক বিদ্যুতের মতো মনে পড়ল মালিনী কাকিমার মৃত্যুর কথা। বারান্দায় পা পিছলে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছিল। তবে কি আমার নিয়তিও একই? আমার শরীরটা যেন এক অবশ পাথরের মতো সেখানে পড়ে রইল। চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। পৃথিবীটা ঘুরতে ঘুরতে এক গভীর কৃষ্ণ গহ্বরে তলিয়ে গেল। কতক্ষণ আমি এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম তা জানি না। যখন আমার জ্ঞান ফিরল, মাথার অসহ্য যন্ত্রণায় চোখ খুলতে পারছিলাম না। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছিল। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলো, আর তখনই দেখলাম সেই অবিশ্বাস্য দৃশ্য। আমার সামনে দাঁড়িয়ে আছেন মালিনী কাকিমা। তার মুখে এক অদ্ভুত হাসি। আমি তাকে শেষবার ছবিতে দেখেছিলাম, কিন্তু এখন তাকে সশরীরে দেখছি। তার পরনে সেই পরিচিত সুতির শাড়ি, চুলগুলো পরিপাটি করে বাঁধা, কিন্তু তার চোখের মণি দুটো অস্বাভাবিক রকম কালো, যেন দুটি গভীর গহ্বর। সেদিকে তাকিয়ে আমি ভয়ে শিউরে উঠলাম। তার হাতে একটি থালা, তাতে গরম গরম মাছ ভাজা। সদ্য ভাজা মাছের গন্ধটা আমার নাকে এলো, কিন্তু সেই গন্ধ আমার কাছে এখন আর লোভনীয় নয়, বরং এক বিভীষিকার মতো মনে হচ্ছে। তিনি মৃদু হেসে বললেন, কি গো বাবু, মাছ ভাজা খাবে নাকি? আজ সকালে মাছ ধরে এনেছেন তোমার কাকা, গরম গরম ভাজছি। তার কণ্ঠস্বরে এক ধরনের শীতলতা ছিল, যা আমার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছিল। আমি এক পাও নড়তে পারলাম না। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আমি কেবল ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। সেই সময় মনে হলো আমি যেন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি, যেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালের দিকে পিঠ ঠেকালাম। আমার মনে হলো আমি যেন এখন দুটি দেওয়ালের মাঝখানে আটকা পড়েছি। একটি মালিনী কাকিমার সেই ভয়ঙ্কর উপস্থিতি, অন্যটি এই বাড়ির অজানা রহস্য। কি হলো, ভয় পেয়েছো নাকি? কাকিমার কণ্ঠে এক ব্যঙ্গাত্মক হাসি। আমি তো তোমার মতোই সাধারণ একজন মানুষ।
শুধু একটু মাছ ভালোবাসতাম। আমি তখনও নির্বাক। আমি মাথা নাড়লাম। না 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 না, আমি মাছ খাবো না। আমার কথা শুনে কাকিমার হাসি আরো বিস্তৃত হলো। তিনি আমার দিকে এক পা এগিয়ে এলেন। আমি আবার পিছিয়ে গেলাম। ঘরের অন্য প্রান্তে পালাতে চেষ্টা করলাম, কিন্তু তখনই হঠাৎ আমার সামনে সেই বুড়ো লোকটিকে দেখতে পেলাম। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি লাঠি। তার মুখটা কুঁচকে গেছে, যেন প্রচণ্ড রাগে ফেটে পড়ছেন। তিনি লাঠিটা আমার দিকে উঁচিয়ে ধরে বললেন, হত ছাড়া আতকুড়ির বেটা, তুই নাকি ভূতে বিশ্বাস করিস না? এই দেখ, আমরা হলাম জ্যান্ত ভূত, এখনো বুঝিসনি? আমি তখনও ভজহরি কাকার ঠাকুরদার কথা মনে মনে ভাবছিলাম যে তিনি এই গল্পটা শোনাচ্ছিলেন, কিন্তু এখন তার মুখের সেই রাগী ভাবটা আমাকে ভয় ধরিয়ে দিচ্ছিল। আমরা এই বাড়ির মায়ায় আটকে আছি, আর তুই ভেবেছিস আমাদের থেকে পালাতে পারবি? হ্যাঁ? বুড়ো লোকটি রাগে গর্জে উঠলেন। তোকে তো কিছুতেই পালাতে দেব না, তুইও এই বাড়ির মায়ায় আটকে পড়েছিস। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি একবার মালিনী কাকিমার দিকে তাকালাম, আর একবার বুড়ো লোকটির দিকে। কাকিমার চোখে সেই শীতল ক্ষোভ, আর বুড়ো লোকটির চোখে সেই পুরনো রাগ। এই দুজনের উপস্থিতি যেন আমাকে একই সঙ্গে গিলে খাচ্ছিল। এসো অজিত, এসো। কাকিমা হাসলেন। আমার সাথে মাছ ভাজা খাও, তারপর ঝগড়া শুরু হবে। তুমি দেখবে আমরা কিভাবে ঝগড়া করি। তিনি আরো এক পা এগিয়ে এলেন। আমি আর কোনো উপায় খুঁজে পেলাম না। ভয়ে আবার পিছন দিকে পালাতে চেষ্টা করলাম, কিন্তু আমার পিছনেই সেই বুড়ো লোকটি। আমি দুইজনের মাঝখানে আটকা পড়ে গেলাম। তারা দুজনেই বিভিন্নভাবে আমাকে ভয় দেখাতে শুরু করলো। কাকিমা মাছের থালাটা দোলাতে লাগলেন, আর বুড়ো লোকটা লাঠিটা আমার মাথার উপর ঘোরাতে লাগলো। তাদের মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে শুরু করলো, যেন কোনো অশরীরী আত্মার আর্তনাদ। তাদের চোখ দুটি যেন জ্বলছিল, আর সেই আগুনে আমি পুড়ে যাচ্ছিলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমার সামনে এসে দাঁড়ালেন ভজহরি বাবু। তার শান্ত ধীর স্থির চালচলন দেখে মনে হলো যেন কিছুই ঘটেনি। আমি তার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, কাকা কাকা, দয়া করে আমাকে এখান থেকে বের করে দিন কাকা। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না, আমার খুব ভয় করছে কাকা কাকা। ভজহরি বাবু হাসলেন। তার সে হাসি দেখে আমার গা ছমছম করে উঠল। কি হয়েছে অজিত, এত ভয় পাচ্ছিস কেন? ওরা তোকে কিছু করবে না, শুধু একটু ইয়ার্কি করছে। তিনি বললেন, ওরা তো আমার কাছেই থাকে। এই দেখ, আমি তোকে কিছু করছি? তার কথা শুনে আমার মাথায় একটা অদ্ভুত প্রশ্ন এলো। সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালাম, আর আমার বুকের ভেতরটা যেন হিমশীতল হয়ে গেল। তার চোখের মণি দুটো একদম কালো, ঠিক মালিনী কাকিমার সেই বুড়ো লোকটার মতো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। বুঝতে পারলাম আমি যাদের দেখে ভয় পাচ্ছি, ভজহরি বাবুও তাদেরই একজন। আমি তার হাতটা সজোরে ছাড়িয়ে নিলাম, আর এক ছুটে অন্ধকারে হাতড়ে হাতড়ে একটা ঘরের মধ্যে ঢুকে পড়লাম। কোনো রকমে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিলাম। তারপরে ভয়ে কুঁকড়ে এক কোণে মেঝেতে বসে পড়লাম। থাকলাম ভোরের অপেক্ষায়। বাইরে তখন তিনজনেরই মিলিত কণ্ঠস্বর শোনা যাচ্ছিল।
কোথায় পালাবি? কোথায় পালাবি? অজিত, দরজায় সজোরে ধাক্কা দিচ্ছিল তারা, যেন যেন এখনই দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। ভয়ে আর আতঙ্কে আমি তখন আধমরা। মনে হচ্ছিল হয়তো এইভাবেই আমার শেষ হবে। ভোরের আলো আমার কাছে তখন একমাত্র আশার আলো। এইভাবে কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ খেয়াল করলাম একটা চ্যাটচ্যাটে ঠান্ডা তরল আমার হাতে লাগছে। মেঝে দিয়ে গড়িয়ে এসেছে সেই তরল। আমি হাতটা দেখলাম লালচে রঙের কিছু একটা। আমার তখনও বোঝার ক্ষমতা ছিল না যে এটা কি। আমি আস্তে আস্তে সামনের দিকে তাকালাম, আর তখনই আমার বুকের ভেতরটা ভয়ে জমে গেল। ঘরের মেঝেতে পড়ে আছেন ভজহরি বাবু। তার মাথা ফেটে গেছে, শুকিয়ে যাওয়া জমাট বাঁধা রক্ত মেঝেতে লাল ছোপ সৃষ্টি করেছে। দেখে মনে হচ্ছে অন্তত ৬-৭ ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, আমার মাথা ঘুরতে শুরু করলো, আর আমি জ্ঞান হারালাম। সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরল, তখন চারপাশে অনেক লোকের আনাগোনা। গ্রামের কয়েকজন লোক ঘরে এসে জড়ো হয়েছেন। আমি তাদের অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আর সবার মুখগুলো কেমন আবছা আবছা লাগছিল। তাদের কথার খণ্ড খণ্ড অংশ আমার কানে আসছিল। হ্যাঁ সত্যি, মানুষটার কি হলো হে? কি হলো মানুষটার? ভালো মানুষটা মারা গেল গো। সত্যি কাল বিকেলে গেছে। হ্যাঁ বিকেলে মারা গেছে। মাথাটা ফেটে একেবারে চৌচির হয়েছে রে গো। ধীরে ধীরে তাদের কথাগুলো জোড়া লেগে আমার কানে আসতে লাগলো। তারা ঘরে এসে আবিষ্কার করেছে যে ভজহরি বাবু আগের দিন বিকেল বেলায় মারা গিয়েছিলেন। সম্ভবত তিনি সিঁড়িতে পা হড়কে পড়ে গিয়েছিলেন, আর মাথা ফেটে তার মৃত্যু হয়েছিল। কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মানে কাল রাতে আমি যাকে ভজহরি বাবু ভেবেছিলাম, তিনি আসলে এই ঘটনার পর বহু বছর কেটে গেছে। তারপর আমি গ্রাম ছেড়ে শহরে গেছি পড়াশোনার উদ্দেশ্যে। সেখানেই চাকরি পেয়ে চাকরি করছি, সংসার পেতেছি শহরের কোনো এক খুপচি ঘরে। এখনো মাঝে মাঝে আসি গ্রামের বাড়িতে। নিজের বাড়ির ছাদ থেকে দেখতে পাই সামনের পুরনো ভাঙা পুরো বাড়িটাকে। রাত্রেবেলা যখন জানলা দিয়ে ওই বাড়িটার দিকে তাকাই, তখন মনে হয় যেন উত্তর কোণের জানালাটার কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। অবয়ব একইভাবে ভজহরি বাবুর মতো দেখতে, যেন তিনি এখনো দাঁড়িয়ে থেকে দূর থেকে আমাকে বলছেন, আজ রাতে আমার বাড়িতে তোর নিমন্ত্রণ, মাছের কালিয়া খাওয়াবো তোকে।